নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই আমাদের ভারতবর্ষ। কিন্তু এই ভারতবর্ষেই বিভিন্ন রাজ্য বিভিন্ন ক্ষেত্রে তাদের উৎকর্ষতা দেখিয়েছে। আমি গুজরাট আর পশ্চিমবঙ্গের আজকে একটা তুল্যমূল্য বিচার করব। গুজরাট যা পারে বাংলা তা কেন পারে না? গুজরাট ব্যবসা বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধশালী, বড় বড় ফ্যাক্টরি সেখানে আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বড় বড় ব্যবসায়ীরা আছে। অর্থনৈতিক দিক থেকে বাংলার থেকে ঢের এগিয়ে আছে কিন্তু গুজরাট। এবং উল্টো দিকে যদি বলা যায় যে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে গুজরাটকে গুনে গুনে 1 ডজন গোল দেবে, সেটাও তো মিথ্যে নয়। বাংলা থেকেই নোবেল এসে যে একাধিক না, প্রায় সবকটা নোবেলই বাংলা থেকে পেয়েছি আমরা পেয়েছি অস্কার, সত্যজিৎ রায় অস্কার পেয়েছেন এই বাংলা থেকেই। তামিলনাড়ুও পেয়েছে, এ আর রহমানও পেয়েছিলেন। কিন্তু অস্কার বলুন বা নোবেল বলুন, এইসব যে শিল্প, কলা ইত্যাদি ক্ষেত্রে বাংলা যতটা এগিয়ে আছে ততটাই পিছিয়ে আছে কিন্তু গুজরাটের অনেকগুলো জিনিস আছে যেগুলো অত্যন্ত ভালো, আবার বাংলারও অনেকগুলো জিনিস আছে যেগুলো গুজরাটের থেকেও ভালো। এরকম বহু জিনিস আছে। যেমন ধরুন আমাদের পারিবারিক সম্পর্ক, বাঙালিদের যে পারিবারিক সম্পর্ক হয়, গুজরাটিদের মধ্যে সেই পারিবারিক সম্পর্ক এখন আর নেই, সে সম্পর্ক ভেঙে যাচ্ছে। অর্থাৎ পরস্পরকে শ্রদ্ধা সম্মান করার জায়গাটা শুধু অর্থ দিয়ে বিচার হয় গুজরাটে, পশ্চিমবাংলায় কিন্তু সেটা হয় না। এখানে মানুষকে সম্মান করে তার শিক্ষা, দীক্ষা, বোধ, বুদ্ধি ইত্যাদি। কে কত পয়সাওয়ালা সেই দিয়ে মানুষকে বিচার করা হয় না, যেটা গুজরাটে হয়। গুজরাটটা বেসিক্যালি জুয়ারই হয়, তারা জুয়া খেলতে ভালোবাসে। কিন্তু বাঙালিদের মধ্যে জুয়া খেলাটা একটা অপরাধ বলে গণ্য করা হয়। গুজরাটে কিন্তু জুয়া খেলাটা মোটেও অপরাধ না। যেমন পাঞ্জাবে মদ খাওয়াটা কোনো অপরাধের মধ্যে পড়ে না, তেমনি গুজরাটে বাপ ছেলে একসাথে বসেই জুয়া খেলতে পারে, বাংলায় সেটা চলে না। তো এইরকম অনেক ডিফারেন্স আছে। কিন্তু গুজরাট যেটা করে দেখিয়েছে সেটা বাংলা কেন পারছে না? আমি কোন কথা বলছি আপনারা বুঝতে পারছেন? গুজরাটের পুরো মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী বাদে সকলে পদত্যাগ করেছে এবং নতুন মুখ আনা হয়েছে গুজরাট মন্ত্রিসভায়। এইটা কেন দরকার, কি কারণে দরকার বাংলা কেন পারছে না, তাই নিয়ে আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আজকে আলোচনা করতে চলেছি যে গুজরাট যেটা পারে বাংলা সেটা পারে না কেন। আমরা আগেই বললাম যে গুজরাট কি পারে না আর বাংলা কি পারে। আর গুজরাট কি পারে, বাংলা কি পারে না, তার মধ্যে প্রধান উদাহরণ হচ্ছে যে মন্ত্রিসভা, তামাম মন্ত্রিসভাকে ডিসলভ করে দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন, ভোট হওয়ার ঠিক প্রাক্কালে, গুজরাটে ভোট সামনের বছরেই, তো ভোটের ঠিক আগেই এই যে নতুন করে মন্ত্রিসভা গঠন, এটা গুজরাট পারলে বাংলা কেন পারে না? সেই 2011 সালের যে মুখগুলো নেতৃত্বে ছিল, আজও সেই মুখগুলো রাজ্যের মন্ত্রী হয়ে বসে আছেন, না হয় জেলার সভাপতি হয়ে বসে আছেন, না হয় অন্য কোনো বড় পদে আছে। মুখ পরিবর্তন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসে খুব কম হয়, হয়তো জেলা স্তরে হয়, কিন্তু রাজ্য স্তরে বা কেন্দ্র স্তরে সেই একই মুখ আমরা ক্রমাগত দেখে যাচ্ছি। যিনি একবার এমপি হয়েছেন, তিনি বারবার এমপি হয়ে চলেছেন, কেউ 3 বার, কেউ 4 বার। আবার যিনি একবার বিধায়ক হয়েছেন, তিনিই বারবার বিধায়ক হয়ে চলেছেন। যিনি মন্ত্রী হয়েছেন, তিনি বারবার মন্ত্রিত্ব পাচ্ছেন। কেন বদল হয় না? তাহলে কি যোগ্য লোক নেই? যোগ্য লোক কি তৃণমূলে সত্যিই অভাব? যে লোককে দায়িত্ব দেওয়া হয়েছে সেই লোকই চিরকাল দায়িত্ব পালন করে যাবে, নতুনেরা সুযোগ পাবে না? নতুনের সুযোগ না পাওয়ার পেছনে অনেকগুলো যুক্তি আছে, সেই যুক্তিগুলো বলি। কারণ একটা লোক একটা কাজ দীর্ঘদিন ধরে করতে থাকলে সেই কাজে তার দক্ষতা বাড়ে। সেই কারণেই কি তৃণমূল কংগ্রেস ওই যে দপ্তরে যে মন্ত্রী ছিলেন তাকে সেই দপ্তরেই রেখে দিয়েছেন। আবার কেউ যদি মনে করেন যে তিনি অপ্রতিরোধ্য, তাকে ছাড়া সেই দপ্তর চলবে না, তখন সেই মন্ত্রীরাই কিন্তু হয়ে ওঠেন স্বৈরাচারী। পশ্চিমবাংলার ক্ষেত্রে কোনটা হয়েছে সেটা আপনারা ভালো বলবেন, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে অ্যান্টি ইনকমবেন্সি রুখতে, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা রুখতে বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়েছে গুজরাটে,
সেই স্ট্র্যাটেজিকে স্যালুট না করে পারছি না। এর আগেও আপনারা দেখেছেন ত্রিপুরায় খোদ মুখ্যমন্ত্রীকে বদলে দিয়েছে বিজেপি, বিপ্লব দেবকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন রাজ্যে, আপনি মধ্যপ্রদেশে দেখুন, সব জায়গায় বিভিন্ন রাজ্যে রাজ্যে কিন্তু বিজেপি এইরকমভাবে মুখ বদল করে তারা অ্যান্টি ইনকমবেন্সিকে রুখেছে। পশ্চিমবাংলায় আজকে প্রায় 15 বছর হতে চললো তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। প্রতিষ্ঠান বিরোধিতা কি হয়নি? মানছি, তৃণমূল কংগ্রেস বা সরকারের অনেকগুলো সামাজিক প্রকল্প আছে, সেই সামাজিক প্রকল্প মানুষকে বিভিন্নভাবে উপকৃত করেছে। বলতে পারি রাজ্যের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে তৃণমূল সরকারের যে সামাজিক প্রকল্প তাতে উপকৃত হয়েছে। তারপরেও তাদের ভোট শতাংশ কিন্তু 50-এরও নিচে। যা প্রকল্প রূপায়িত হয়েছে, যে প্রকল্পে মানুষ সুবিধে পাচ্ছেন, সেই প্রকল্পে সুবিধে পেয়েও মানুষ তৃণমূলকে ভোট দেন না কেন? এইটার তো ইভ্যালুয়েশন করার দরকার, এটা তো একটা মূল্যায়ন করার দরকার। সেই মূল্যায়ন কি তৃণমূল কখনো করেছে? হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বেশ কিছু জায়গায় মূল্যায়ন করা হয়েছে, মুখ বদল করা হয়েছে, কিন্তু আবার শুনতে পাচ্ছি তৃণমূল ছেড়ে যাওয়া কলকাতা শহরের প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি নাকি আবার তৃণমূলে ফিরে আবার কোনো বড় সরকারি পদ পেতে চলেছেন। তৃণমূল ছেড়ে গিয়ে তিনি বিজেপি জয়েন করেছিলেন, প্রার্থী হয়েছিলেন, তৃণমূল বিরুদ্ধে লড়েছিলেন, তারপরেও যদি তাকে পদ দেওয়া হয় তাহলে সেটা বুঝে নিতে হবে তৃণমূলে ওই পদ পাওয়ার যোগ্য লোক নেই। তাই জামাই আদর করে শোভনদেব চট্টোপাধ্যায়দেরকে ডেকে আনা। সব্যসাচী দত্ত, তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন, তিনি আবার ফিরে এসেছেন, ফিরে এসে তিনি আবার স্বমহিমায় পদ অলঙ্কার করে বসে আছেন। এরকম বহু উদাহরণ আছে। আবার রাজীব ব্যানার্জির মতন মানুষ আছেন যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফিরে এসেও দলে কোনো কুল কিনারা করতে পারছেন না, এরকমও মানুষ আছেন। তৃণমূলের যোগ্য কর্মীর অভাব নেই, যোগ্য নেতার অভাব নেই, সেই যোগ্য নেতা তুলে আনার অভাব আছে। কেন অভাব আছে, কোন জায়গায় খামতি, সেইগুলো নিয়ে তো একটু আলোচনা করার দরকার। যে তৃণমূল নতুন নেতা তুলে আনছে না কেন, বা নতুন মুখ আনছে না কেন, কেন তারা সেই একই পুরনো মুখের ওপর ভরসা করছে, এর পেছনেও অনেকগুলো কারণ আছে। সব কটা কারণ আলোচনা করব আজকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছিলাম যে তৃণমূল কেন পারে না যেটা গুজরাট পারে বা বিজেপি পারে, তৃণমূল কেন পারে না, বাংলায় কেন হয় না, বাংলায় কেন সেই একই চর্বিত চর্বণ, সেই একই মুখ। যিনি একবার মন্ত্রী হয়েছেন তিনিই চিরকাল মন্ত্রী, যিনি মন্ত্রী আছেন তিনিই আবার মেয়র, তিনিই আবার অন্য কোনো সরকারি সংস্থার পদাধিকারী, যিনি রাজ্যের বিধায়ক তাকেই হয়তো বহু জায়গায় দেখা যাচ্ছে তিনি কোথাও দলের চেয়ারম্যান, কোথাও দলের সভাপতি, কোথাও দলের জেনারেল সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদ অলঙ্কার করে একই ব্যক্তির। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে এক ব্যক্তি এক পদ চালু করা হবে, অর্থাৎ একজন ব্যক্তিকে একটি পদ দেওয়া হবে। যিনি বিধায়ক থাকবেন তিনি শুধু প্রশাসনিক কাজ করবেন, যিনি মন্ত্রী থাকবেন তিনি শুধু প্রশাসনিক কাজ করবেন, আর দল সাংগঠনিকভাবে চালানোর জন্য আর একটা টিম থাকবে। দল এবং রাজনৈতিক দল এবং সরকার যদি মিলেমিশে একাকার হয়ে যায় সেখানে কিন্তু বিশৃঙ্খলা হতে বাধ্য। দুটোকে আলাদা করে চালানোর মতন মানসিকতা তৃণমূল কংগ্রেসে অন্তত আমরা দেখতে পাইনি। যেখানে বিধায়ক আছেন তিনি আবার অন্য কোনো সাংগঠনিক পদে আছেন, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। ফলে মানুষের মধ্যে একটা অ্যান্টি ইনকমবেন্সি তৈরি হয় এবং সেই নেতাদের মধ্যেও যে আমি ছাড়া কেউ নেই এরকম একটা হামবড়া ভাব তৈরি হয়। আর এই হামবড়া ভাব থেকেই তাদের মধ্যে ঔদ্ধত্য আসে, মানুষের সাথে দূরত্ব বাড়ে। আর এটাকেই আমরা অ্যান্টি ইনকমবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা বলি। যে একই লোক দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, রাগ, দুঃখ, যন্ত্রণা জন্মাবে। তাই মুখ বদল প্রয়োজন।
তৃণমূলে মুখ বদল হচ্ছে না। নতুন প্রজন্ম অনেক উঠে এসেছে, এর মধ্যে কোনো ভুল নেই। ছাত্র যুব এরকম অনেক নেতা উঠে আসছেন ওপরে। তা আমি ছাত্র যুবর কথায় যাচ্ছি না, তাদের হয়তো শেখার অনেক সময় আছে, কিন্তু যারা মূল সংগঠনের সাথে যুক্ত এরকম বহু মানুষ বছরের পর বছর সংগঠনে আছেন, কিন্তু তাদেরকে মানে তাদের পদোন্নতি ঘটছে না। বা এরকম মানুষ আছেন যারা আজও পদই পাননি, অথচ তারা পদ পাওয়ার যোগ্য ছিলেন। আসলে কি জানেন তো, আমি অনেকদিন আগে বলেছিলাম আপনাদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তো চশমা পরি, আমাদের চশমায় কারোর দূরের পাওয়ার থাকে, কারোর কাছের পাওয়ার থাকে, কারোর দুটোই থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভবত দূরের পাওয়ারটা খারাপ হয়ে গিয়েছে, তাই তিনি দূরেরটা দেখতে পান না। আগেও বলেছি, আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বলয়টা রয়েছে, যে বৃত্তটা রয়েছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের নেত্রী এবং লড়াকু নেত্রী, স্ট্রিট ফাইটার, এসবের মধ্যে কোনো ভুল নেই। তিনি যখন লড়াই করেছেন তার সঙ্গে বহু মানুষ ছিলেন, তারাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে আছেন, এটার মধ্যেও কোনো ভুল নেই। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃতও করেছেন বিভিন্ন পদ টদ দিয়ে বা বিভিন্ন মন্ত্রিত্ব দিয়ে, বিধায়কের টিকিট দিয়ে তাদেরকে পুরস্কৃতও করেছেন। কিন্তু এই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ক্লোজ, সেই ক্লোজ মানুষগুলো তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনভাবে ঘিরে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাইরে আর দেখতে পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটুকু রিপোর্ট দেওয়া হচ্ছে তিনি ততটুকু রিপোর্টই পাচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জেলায় গিয়ে খোঁজ খবর নেওয়া সম্ভব না। কিন্তু এক্ষেত্রে অভিষেক ব্যানার্জি অনেকটা সফল। অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের অ্যাসেট বললেও কম বলা হবে। অভিষেক ব্যানার্জি যেটা করেছেন, তার নিজের কোনো বন্ধু নেই, তার কোনো সার্কেল নেই। কেউ বলতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির বন্ধু হই, কেউ বলতে পারবেন না আমি অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ লোক, এটা কেউ বলতে পারবেন না, কারণ অভিষেক সেই বলয়টা তৈরি হতে দেননি। ফলে তার দৃষ্টিটা অনেকটা সুদূর প্রসারী, সেখান থেকেই তিনি, তাহলে এই প্রতিষ্ঠান বিরোধিতা হতো না। আজকে উত্তরবঙ্গে এই যে বিরাট বড় ভয়াবহ একখানা প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে যাচ্ছেন, সেখানে ত্রাণ দিচ্ছেন, সেখানে মানুষের চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন, যেখানে রাস্তাঘাট তৈরির প্রয়োজন, যেখানে ব্রিজ তৈরির প্রয়োজন, সব দেখভাল করছেন। তারপরেও কি আপনার মনে হয় যে উত্তরবঙ্গ ঢেলে তৃণমূলকে ভোট দেবে? না, দেবে না। তাই বিজেপির ভোট হয়তো পাবে না, সে ভোটটা বামেতে চলে যাবে, তৃণমূলে যাবে না, গেলেও খুব কম অংশ যাবে। অর্থাৎ শুধু ডেভেলপমেন্ট করলে কিন্তু মানুষ ভোট দেবে, মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ইত্যাদি ইত্যাদি দিলেই যে মানুষ ভোট দেবে তা তো নয়। যদি সেটাই হতো তাহলে তৃণমূল কংগ্রেস অন্তত 60-65% বেশি ভোট পেত, কিন্তু তারা 50% নিচে ভোট পায়। কেন? বহু মানুষ আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ইত্যাদি ইত্যাদি যা যা আছে সব পেয়েও তৃণমূলকে ভোট দেয় না। কারণ ওই একটাই, কারণ মানুষ মুখ বদল চায়, সব সময় মানুষ বদল চায়। এই যে পরিবর্তন চাই স্লোগানটা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে, কারণ মানুষ মুখ বদল চেয়েছিল। সেই একঘেয়ে বামেদের মুখ, সেই পাকা মাথার চুলের লোকেরা পলিট ব্যুরোর মেম্বার, সেই লোকেরাই সম্পাদক টম্পাদক পদ অলঙ্কার করে বসে আছেন, আর যে লোকেরা মন্ত্রিসভায় আছেন তারা তো মন্ত্রিসভায় আছেন, ছিলেনই। সেখান থেকে মানুষ পরিবর্তন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন। আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করে অন্য কাউকে দিন, তিনি অত্যন্ত দক্ষ প্রশাসক, যেমন দক্ষ নেত্রী তেমন দক্ষ প্রশাসক। কিন্তু গুজরাটের মতন তিনি সমস্ত মন্ত্রিসভাকে পদত্যাগ করিয়ে নতুন এক ঝাঁক নতুন মুখ যদি আনতে পারেন, তাহলে কিন্তু এই অ্যান্টি ইনকমবেন্সি থেকে অনেকটা বাঁচার রাস্তা বেরিয়ে আসে। বহু মানুষ আছেন, বহু ভালো যোগ্য বিধায়ক আছেন, যাদেরকে মন্ত্রিসভায় আনলে মন্ত্রিসভা আরও বেশি ভালো ফলাফল করে দেখাবে, ভালো রেজাল্ট করে দেখাবে। মানুষের কাছেও কিন্তু পরিবর্তনটা দেখতে পাবেন মানুষ। অর্থাৎ এই পরিবর্তন চাই, শুধু পরিবর্তন চাই বলে যাদেরকে আনলাম তাদের আর পরিবর্তন হবে না, চিরকাল তারাই থেকে যাবেন, তাহলে মানুষ আবার পরিবর্তন চাইবে, যেটা বামেদের ক্ষেত্রে চেয়েছিল। তাই আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী যে মন্ত্রিসভা গঠন করতে চলেছেন, এই কারণে বলছি কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছেই, এতে কোনো ভুল নেই। আসন কি হবে না হবে সেটা আমরা আমাদের সমীক্ষায় বলবো, কিন্তু তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় ফিরছেই এ নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেউ যদি আমার কাছে স্ট্যাম্প পেপারে লিখে নিতে চান আমি তাও দিতে পারি, SIR হোক আর যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসবে। কিন্তু তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই একই মুখ রেখে দেবেন? সেই একই চেহারা আমরা দেখব? সেই একই মেয়র, সেই একই কাউন্সিলর, সেই একই বিধায়ক আমরা দেখব? নাকি এক ঝাঁক ফ্রেশ টাটকা মুখ আবার দেখতে পাবো, যাতে বিরোধী দলের মধ্যে থেকে বা যারা তৃণমূলকে ভোট দেন না
তাদের মধ্যে পরিবর্তন চাই এই স্লোগানটা আবার চাগার দিয়ে ওঠে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচনের পর কি করতে চলেছেন, কিন্তু তিনি যদি নিজেই নিজের দলে পরিবর্তন আনেন সেটা নিঃসন্দেহে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত হবে, যেটা গুজরাটের বিজেপি করে দেখিয়েছে। এই রকমভাবে যদি দলের মুখ যদি বারবার বদল হতে থাকে, একটা ফ্রেশ তাজা হাওয়ার মতন সেই বার্তাটা পৌঁছয় মানুষের কাছে। সেই বার্তা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন? তার জন্য তো অপেক্ষা করতে হবে 26-এর মে মাস পর্যন্ত। আমরা অপেক্ষা করব এবং আমরা আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই আবেদন মেনে তিনি নিশ্চয়ই কিছু ফ্রেশ তাজা হাওয়া আমাদেরকে উপহার দেবেন, তাজা মুখ উপহার দেবেন, দক্ষ লোককে সামনে নিয়ে আসবেন। আমাদের মন্ত্রিসভায় বহু মন্ত্রী আছেন যাদের দক্ষতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিভিন্ন প্রশাসনিক সভায় নিজেই প্রশ্ন তোলেন। তাদের দক্ষতা থাকলে তাদের নিশ্চয়ই প্রশাসনিক সভায় ক্যামেরার সামনে প্রশ্নগুলো তুলতেন না। তাই তিনিও জানেন তার মন্ত্রিসভায় কারা কাজের, কারা আর কাজের না। তিনি জানেন তার দলের কোন বিধায়ক কতটা কি কাজ করে, কতটা মানুষের কাছে যান, কতটা মানুষের সুযোগ সুবিধে পাইয়ে দেন, কতটা মানুষের দুঃখ দুর্দশার কথা শোনেন। এটা তিনিও জানেন, তিনিও খবর রাখেন। তাই তিনিও নিশ্চয়ই আগামী বিধানসভা নির্বাচনে এমন কিছু মুখ আনবেন যেটা দেখে আমরা হয়তো চমকে উঠতে পারি। এই আশা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। তবে কি, আগামীকাল রবিবার আমাদের কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হয় না। সোমবার সকালবেলা আসবেন ডাক্তার অরিন্দম বিশ্বাস অরিন্দমের দাওয়াই অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা দেখতে ভুলবেন না। আর আপনাদের যারা দর্শক আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা না থাকলে এই চ্যানেলটা এতদিন আমরা চালাতেই পারতাম না। যারা আমাদের আর্থিক সহায়তা করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেক মাসে নিঃশব্দে নীরবে বেশ কিছু মানুষ তারা কিন্তু সহায়তা করে যাচ্ছেন, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার শুনলে অবাক হবেন আপনারা, যে তারা কেউ প্রচারও চান না। তারা পরিষ্কার বলেন যে আমার নামটা নেবেন না। এইরকম নিঃস্বার্থভাবে বেশ কিছু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনি যদি পাশে এসে দাঁড়াতে চান, নিচের নাম্বারটি দেখুন 9830075869। এই নাম্বারে গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মাধ্যমে আপনারা আপনার আর্থিক সাহায্য আমাদের পাঠিয়ে দিতে পারেন। বা এই মুহূর্তে আপনাদের যে স্ক্যানারটি আমরা দেখালাম, সেই স্ক্যানারটি আপনারা যদি স্ক্যান করেন, এখনও আবার দেখা যাচ্ছে, এই স্ক্যানারে স্ক্যান করেও আপনারা আমাদের আর্থিক সহায়তা করতে পারেন। কারণ এই চ্যানেল চালাতে, এই সমীক্ষা চালাতে একটা বিরাট খরচ, যে ব্যয়ভার আমরা ইউটিউবের থেকে তুলতে পারছি না। তাই আপনাদের কাছে আমরা সাহায্য প্রার্থী। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, চ্যানেলটাকে বাঁচান, যাতে এরকম বস্তুনিষ্ঠ খবর এবং তথ্যনিষ্ঠ সংবাদ, তার সাথে সাথে গঠনমূলক সমালোচনাও আপনারা শুনতে পান। আর সমীক্ষা তো আছেই, এনকে ডিজিটালের সমীক্ষা সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এখন সারা ভারতবর্ষে বিখ্যাত হয়ে গেছে। আপনি উইকিপিডিয়ায় সার্চ করুন, পেয়ে যাবেন এনকে ডিজিটালের পজিশনটা কি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।